আমরা দর্পণের আজকে শেষ পোর্শনটা পড়ব। প্রথমেই দেখাচ্ছি অধিবৃত্তাকার দর্পণ। এবার লক্ষ্য করে দেখো তো, এই যে টর্চের যে ব্যবহার করেছি যে দর্পণটা, খেয়াল করতে পারছো? এই যে নিকেলের প্রলেপটা নিজেদের যে যার বাড়িতেও তোমরা ব্যবহার করে থাকো। এই যে প্রতিফলক তলটা সাধারণত মোটর গাড়ির হেডলাইট বলো, সার্চ লাইট, টর্চ, এই ধরনের অধিবৃত্তাকার দর্পণ ব্যবহার করে থাকি। এই অধিবৃত্তাকার দর্পণগুলোর মোটামুটি ফোকাসে থাকে ওই আলোক উৎসটা, যার ফলে প্রতিফলিত আলোকরশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। অর্থাৎ আমরা এই ধরনের যে টর্চগুলো ব্যবহার করি, যেগুলো দেখি বহু দূর পর্যন্ত আলোকরশ্মিকে একেবারে পরস্পরের সাথে সমান্তরাল আলোকরশ্মিরূপে দূর পর্যন্ত পাঠাচ্ছে, তার এই নিকেলটার গোলকটা লক্ষ্য করতে পারছো, সেগুলো হলো অধিবৃত্তাকার দর্পণ। আমরা আজকে মূলত লক্ষ্য রাখব এই দর্পণ ব্যবহারের, মানে কোন কোন ক্ষেত্রে দর্পণগুলো ব্যবহার করা হয়। অবতল দর্পণের ব্যবহার কোথায়? দূরবীক্ষণ, নভোবীক্ষণ, অনুবীক্ষণ যন্ত্রে। যারা অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছো, যখন যেখানে স্লাইডটা রেখে তোমরা দেখো, স্লাইডটা যেখানে রাখা হয় ঠিক স্লাইডের নিচেই একটা চকচকে অবতল দর্পণ রাখা থাকে, যাতে অবতল দর্পণের ফোকাসে থাকে স্লাইডটা। অবতল দর্পণ থেকে বাইরের পরিবেশ থেকে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে স্লাইডের উপর পড়ে বস্তুটাকে উজ্জ্বল করে তোলে। দাড়ি কামানোর আয়না হিসাবে দাঁতের ডাক্তারবাবুরা ওই দাঁতের মুখের ভিতরের অংশে দাঁতের ছবি বা স্পষ্ট করে বাইরে থেকে দেখতে পায় না, অনেক সময় এই অবতল দর্পণ মুখের ভেতরে ছোট্ট আকারের অবশ্যই, সেটা মুখের ভিতর প্রবেশ করিয়ে দাঁতটাকে পর্যবেক্ষণ করে। এবার হলো উত্তল দর্পণের ব্যবহার। উত্তল দর্পণের ব্যবহার কোথায় কোথায় আছে, এটা অবতল নয়, উত্তল দর্পণের ব্যবহার। উত্তল দর্পণের ব্যবহার বললেই প্রথম কথা আমাদের যেটা মনে পড়ে, মোটর গাড়িতে ভিউ ফাইন্ডার কাঁচ হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, একটা কথা বলি, এখানে এই ভিউ ফাইন্ডার কাঁচ হিসাবে মোটর গাড়িতে কেন উত্তল দর্পণ ব্যবহার করা হয়, এই ব্যাখ্যাটা একটু করে রেখো। সোজা কথা, সমতল দর্পণ বা অবতল দর্পণের তুলনায় একটা উত্তল দর্পণ একটা দৃশ্যমান অংশের একটা বিরাট অংশ, অর্থাৎ কোনো পরিবেশের একটা বিরাট অংশের প্রতিবিম্ব খুব স্বল্প ক্ষেত্রফলের মধ্যে তৈরি করতে পারে। সেই জন্য ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ব্যাখ্যাটা করে রেখো। যদি কোনো এটিএমে ঢুকে থাকো, সেখানে ওই এটিএম যন্ত্রে একটা উত্তল দর্পণ লাগানো থাকে, যাতে তুমি পিছনের দিকে কারা কারা আছে সেই ছবিগুলোও তুমি দেখতে পেতে পারো, লাগানো থাকে। সুরক্ষা বা নিরাপত্তার কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাড়ি, অফিস, কোনো সরকারি গৃহ, বিশেষ করে প্রতিরক্ষা সংক্রান্ত গৃহেতেও সেখানেও উত্তল দর্পণ লাগিয়ে বাইরের পরিবেশের ছবিগুলো যেন ঘরে বসে দেখা যায়, সে ব্যবস্থা করা হয়ে থাকে। এ একটা গেল দর্পণের ব্যবহার। এবার একটা খুব বড় ধরনের প্রশ্ন, স্পর্শ না করে কিভাবে একটা সমতল, অবতল ও উত্তল দর্পণকে শনাক্ত করবে। শনাক্ত করার পদ্ধতিটা দেখো, লক্ষ্য করো। এখানে একটা আছে সমতল দর্পণ, পাশে রেখেছি অবতল দর্পণ, আর এর পাশে রেখেছি উত্তল দর্পণ। তাহলে এই দর্পণ তিনটাকে তুমি চিনবে কিভাবে? তাহলে চেনার উপায় কি না, আমরা যদি একটা পেনকে ভালো করে লক্ষ্য করো, পেনটার ছবিটা লক্ষ্য করবে না, তোমরা লক্ষ্য করবে যেটা, সেটা হলো দর্পণে গঠিত প্রতিবিম্ব কটা। খেয়াল করো, প্রতিবিম্ব কটা দেখো, সমতল দর্পণে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয়েছে। অবতল দর্পণের সামনে পেনটা রাখার ফলে বস্তুর প্রতিবিম্বটা যেটা গঠিত হয়েছে, তুমি যদি স্বাভাবিকভাবে ক্যামেরায় না দেখে আমার কাছে সরাসরি এসে দেখতে, তাহলে দেখতে যে বস্তুর প্রতিবিম্বটা বেশ বিবর্ধিত হয়েছে। আর দ্বিতীয়টা কি, উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্ব বস্তুর আকারের থেকে ছোট হয়েছে।
তাহলে এটা থেকে বুঝতে পারছো যে দর্পণ শনাক্ত করার পদ্ধতিটা কি। যে অবতল দর্পণের সামনে কোনো বস্তু রাখলে, উত্তল দর্পণের সামনে কোনো বস্তু রাখলে দর্পণটি বস্তু অপেক্ষা একটা ছোট মানে সরু প্রতিবিম্ব তৈরি করবে বা ছোট প্রতিবিম্ব তৈরি করবে। অবতল দর্পণ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করবে, আর সমতল দর্পণ বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি করবে। কাজেই এই ঘটনাটা থেকে তুমি অনায়াসে দর্পণ তিনটেকে শনাক্ত করতে পারবে। এবার একটা, আজকের পড়াটা খুব ছোটই আছে, এর পরের একটা হচ্ছে কতগুলো 4টে প্রশ্ন আমি এখানে দিয়েছি। যে একটা বস্তুকে অবতল দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে রাখলে সেটি সর্বদা বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। আরেকবার, একটি বস্তুকে অবতল দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে রাখলে, মেরু ও ফোকাসের মধ্যে রাখলে সেটি সর্বদা বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে। তার মানে আমি কোন ছবিটার কথা বলতে চেয়েছি? মেরু আর ফোকাসের মাঝখানে রাখলে, মানে এইটার কথা। এটা প্রমাণ করতে হবে, এইটা প্রমাণ। মেরু আর ফোকাসের মাঝখানে রাখলে সর্বদা বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব, তার মানে বিবর্ধিত প্রতিবিম্ব হবে আবার অসৎ। তাহলে এবার শর্তটা এরকম 4টে প্রশ্ন আমি রেখেছি পরপর। 4টে প্রশ্ন আমি সব এর ফটোগুলো তুলে পাঠিয়ে দেব, তোমরা এই প্রশ্নগুলো দেখে নিজেরা প্রমাণ করবে। আমি 1 নম্বরটা করে দিচ্ছি। 1 নম্বরটা কি? বস্তু মেরু আর ফোকাসের মাঝখানে থাকলে প্রতিবিম্বটা হবে অসৎ আর বিবর্ধিত। তাহলে ধরে নিয়েছি বস্তু দূরত্ব এক্স। এখন চিহ্নের রীতি অনুসারে ইউ ইজিক্যাল টু -x। দর্পণটা অবতল, তাহলে ফোকাস দৈর্ঘ্য ধরেছি -f। এবার প্রতিবিম্বটা বার করব। প্রতিবিম্ব দূরত্বটা বার করার আগে দেখো এফ কীরকম মানের, 0 থেকে বড়, স্মল এফ এর থেকে ছোট। এবার মানগুলো বসিয়ে দিয়েছি, খেয়াল করে দেখো মানগুলো শেষ পর্যন্ত কি এসেছে। V1 এর মানটা এসেছে পজিটিভ। কেন পজিটিভ হবে? যেহেতু এফ এর তুলনায় এক্সটা ছোট, তাই এই বিয়োগফলটা কিন্তু অলওয়েজ পজিটিভ। তার মানে আলটিমেট গোটা মানটা পজিটিভ। ভি পজিটিভ মানেই প্রতিবিম্ব দর্পণের পিছনে। তার মানে আমরা যে অসৎ কথাটা বলছিলাম, সেই অসৎ কথাটা এখান থেকে প্রমাণিত হলো। এবার বিবর্ধিত এম এর মানটা দেখো কি বার করেছি। এম এর মানটা চিহ্ন সমেত বসানোর পর এফ ইজিক্যাল f/m-x। এখন এই মানটা তো এফের থেকে ছোট, তাহলে তো m > 1 হয়ে গেল। তাহলে > 1 হয়ে গেল মানেই বিবর্ধিত। তো এই প্রশ্নটার উত্তরটা আমি এখানে করে দেখালাম, বাকিগুলো তোমরা করবে। এবার একটা কথা বলি, ভিডিওটা এরপর আর বাড়াচ্ছি না, আমার এইটুকুই। শুধু বলে রাখি, আমাদের পাঠ্যপুস্তকে দর্পণে গঠিত প্রতিবিম্বের আপেরণ বা ত্রুটি বলে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো পড়ার দরকার নেই। আরেকবার, দর্পণে আপেরণ বলে যে জিনিসগুলো আছে সেগুলো পড়ার দরকার নেই। অঙ্ক আমি যা বলেছি সেইগুলো। এমসিকিউ পরবর্তী যে কটা আছে, 70 পর্যন্ত মনে হয় এমসিকিউ আছে সহজ গাণিতিক, সবগুলো করবে। এর সাথে সাথে আমি মহাদেব দাস খানের ছোট প্রশ্নোত্তরের পেজগুলো পাঠিয়ে দিচ্ছি ফটো তুলে। যাদের আছে তারা ওই পেজগুলো থেকে করে নেবে, না হলে আমি পাঠিয়ে দিচ্ছি। আমাদের বই থেকে কোনো ছোট প্রশ্ন উত্তর করতে হবে না, অর্থাৎ যেগুলো প্রশ্নোত্তর করে দেওয়া আছে, আমি প্রশ্নের কথা বলছি না, ভালো করে শুনবে। প্রশ্নোত্তর যেগুলো বলে দেওয়া আছে সেগুলো করার দরকার নেই, সেরকম কোনো প্রশ্ন নেই। আর উদাহরণের কত কি করতে হবে সেগুলো আমি পাঠিয়ে দিচ্ছি।